সিমলা মানালি বাঙালির কাছে একটা আবেগ। হ্যাঁ জানি, এরা দার্জিলিং গ্যাংটকের মতো ঘরের এত কাছে নয়, কিন্তু এ কথা নির্দ্বিধায় বলা যায় প্রত্যেক বাঙালির স্বপ্নের ঠিকানা এই বিখ্যাত বরফের দেশ। হানিমুন হোক কিংবা সপরিবারে, আমরা সকলেই চাই জীবনে অন্তত একবার এই তুষার পর্বতে ঘুরতে যেতে। তবে মধ্যবিত্ত বাঙালির জীবন যুদ্ধের সাথে পাল্লা দিয়ে ভ্রমণের শখ পূরণ করা অত সহজ নয়। ভ্রমণের খরচই যে অনেক সময় পায়ে বেড়ি পড়িয়ে দেয়। এমত অবস্থায় আমি যদি বলি আজ তোমাদের এমন কিছু সিমলা মানালি প্যাকেজ দেখাবো যার রেঞ্জ শুরু হচ্ছে এমনকি 5,000-6,000 টাকা দিয়ে, তাহলে ভালোবেসে ভিডিওটা একটা লাইক দেবে তো? চলো তাহলে শুরু করা যাক। তবে হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ অবধি মন দিয়ে দেখতে হবে, খুঁটিনাটি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের জন্যে। কথা দিলাম, আমাকে দেওয়া তোমাদের মূল্যবান সময় বৃথা যাবে না। বাঙালির সিমলা মানালি ভ্রমণের শুরুটা মূলত হয় হাওড়া স্টেশন থেকে। সেই চিরাচরিত কালকা মেল এবং তারপর কালকা থেকে টয় ট্রেনে সিমলা। তবে টিকিট না পাওয়ায় আমায় যেতে হয়েছিল দিল্লি হয়ে। আমার ভ্রমণ সঙ্গী 12,313 আপ শিয়ালদা নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস। দিনটা ছিল 12ই মার্চ 2025। কলকাতায় তখন ইতিমধ্যেই গরম পড়া শুরু হয়ে গেছে। সেই তপ্ত বিকেলে যখন বাইরে থেকে রাজধানীর বাতানুকূল কামরায় প্রবেশ করলাম, আরামে প্রাণটা জুড়িয়ে গেল। ঘড়িতে ঠিক বিকেল 4:50 রাজধানী রওনা দিল দিল্লির উদ্দেশ্যে। রাজধানীর জার্নি শুরু হতেই ট্রে সাজিয়ে চলে এলো ইভিনিং স্ন্যাক্স ও জলের বোতল। আজকাল আর ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয় না। বাকি খাবারগুলো ঠিকঠাকই ছিল, তবে এত বাজে স্যান্ডউইচ বোধহয় জীবনে আর অন্য কোথাও খাইনি। রাতের বেলা ননভেজ থালিতে দিয়েছিল ভাত, ডাল, রুটি, চিকেন, মিক্সড ভেজ ও টক দই। এই খাবারটা বেশ ভালোই ছিল, কিন্তু ডিনারের শেষে যে আইসক্রিমটা প্রাপ্য ছিল তার বদলে একটা শনপাপড়ি ধরিয়ে দিয়ে রাতের মতো ল্যাটা চুকিয়ে দিল। যাই হোক, কি আর করা, একা মানুষ, গল্প করার কেউ নেই। কাজেই ঝটপট খেয়ে দিয়ে বিছানা সাজিয়ে শুয়ে পড়লাম। কিন্তু তখনই শুরু হলো উৎপাত। পাশের সিটের এক বাচ্চা আমার মুখের সামনে টিউবলাইটটা নিয়ে খেলা শুরু করলো। একবার জ্বালায়, একবার নেভায়। বকা দিলে চিল্লিয়ে গোটা কামরার ঘুম ভাঙিয়ে দেয়। তিতি বিরক্ত হয়ে শেষমেশ এসে দাঁড়ালাম বাইরের দরজায়। রাজধানী তখন উন্মাদের মতো ছুটছে। লোকাল, এক্সপ্রেস, সমস্ত রকমের ট্রেন তখন তার পথ ছেড়ে সাইড লাইনে দাঁড়িয়ে। রাতটা এভাবেই দেখতে দেখতে কাটিয়ে দিলাম। সকাল যখন হলো তখন আমরা বাংলা বিহার পেরিয়ে উত্তরপ্রদেশে এসে পৌঁছেছি। রাজধানী ছুটে চলেছে নিরন্তর। এখনও দিল্লি পৌঁছতে প্রায় 300 কিলোমিটার বাকি। অন্যদিকে আমার বাকি টিম ইতিমধ্যেই কলকাতা থেকে মর্নিং ফ্লাইটে রওনা দিয়েছে দিল্লির উদ্দেশ্যে। সকালের চায়ে চুমুক দিতে দিতে সেই ফ্লাইটেরই গতিবিধি লক্ষ্য করছি মোবাইল অ্যাপে। মিনিট 20 হয়েছে টেক অফ করেছে, আর এর মধ্যেই আসানসোলের উপরে চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদেরকেও পিছনে ফেলে আগে বেরিয়ে যাবে।
যাই হোক, গরম চাটা পেটে পড়তেই দিল পেটে মোচড়। তবে কাজটা সারতে ওয়েস্টার্ন টয়লেটে এসে মোটেও ভালো লাগলো না। একটা রাজধানী ক্লাসের ট্রেনের এই নিম্নমানের টয়লেট কি মানা যায়? এরপর ব্রেকফাস্টে দিল দুটো ব্রাউন ব্রেড, একটা মাখন, ডিমের অমলেট, দুটো আলু ভাজা আর একটা ম্যাঙ্গো জুস। ব্রেকফাস্ট করে যখন উঠলাম তখন আমরা হাতরাসের কাছাকাছি। দিল্লি তখনও প্রায় 170 কিলোমিটার দূর। এদিকে ওদের ফ্লাইট আমাদেরকে ওভারটেক করে তখন ইতিমধ্যেই দিল্লিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছে। একই বন্ধুরা এত পরে বেরিয়ে প্রায় 2 ঘন্টা আগে দিল্লি পৌঁছে গেছে। তার উপর গাজিয়াবাদ পেরোনোর পর রাজধানী আর গরুর গাড়ির মধ্যে কোনো তফাৎ ছিল না। এর সাথে যোগ হয়েছিল বাচ্চাদের কিচিরমিচির আর কান্না। মনে হচ্ছিল 2 হাত দিয়ে নিজের চুলগুলো ছিঁড়ি। দিল্লি স্টেশনে নেমে আমাকে এক ফোঁটাও অপেক্ষা করতে হলো না। আমার ট্রেন লেট করলেও গাড়ি আমার পৌঁছানোর 1 ঘন্টা আগেই দিল্লি স্টেশনের পার্কিংয়ে চলে এসেছিল। ড্রাইভার দাদা সকাল থেকেই বেশ কয়েকবার কল করে ট্রেনের খবরাখবর নিয়ে রেখেছিল। কাজেই আমার ট্রেন দিল্লিতে পৌঁছতেই আমরা রওনা হলাম সিমলার উদ্দেশ্যে। এখানে তোমাদের জানিয়ে রাখি, আমরা যেই ট্যুর এজেন্সির মাধ্যমে এই সিমলা মানালি ট্যুরটা করছি তার নাম হলো ট্যুর পিকার্স। শুধু সিমলা মানালি নয়, সারা দেশ জুড়ে নানান জায়গায় ট্যুর করায় এই ট্রাভেল কোম্পানি। যোগাযোগ করতে কল করুন 7501757169 এই ফোন নম্বরে। দিল্লি থেকে 50 কিলোমিটার পথ চলে সোনিপতে এসে আমরা দাঁড়ালাম দুপুরের খাওয়া দাওয়া করতে। এই দিল্লি পাঞ্জাব হাইওয়েতে এক একটা হোটেল রীতিমতো রাজপ্রাসাদের মতো। তবে এখানে আমিষ কিছুই পাওয়া যায় না, সবটাই নিরামিষ। কিন্তু এই পাঞ্জাবিরা নিরামিষ খাবারটাও এত রসিয়ে কষিয়ে মাখন দিয়ে বানায় যে খেয়ে মন একেবারে ভরে গেল। খেয়ে দিয়ে যখন বেরোলাম তখন আকাশ রাঙিয়ে সূর্য অস্ত যাচ্ছে। ভরপেট খেয়ে এবারে শরীরটা ছেড়ে দিল। সুদীর্ঘ যাত্রার ক্লান্তি গ্রাস করল। পিছনের সিটে এসে চোখ দুটো বুঝলাম এবারে একটু আরাম দরকার। দিল্লি থেকে চণ্ডীগড় হয়ে যখন আমরা হিমাচল প্রদেশের বর্ডারে এসে পৌঁছলাম তখন প্রায় রাত 9:30। সিমলা তখনও প্রায় 90 কিলোমিটার দূর। পাহাড়ের রাস্তাঘাট তখন শুনশান। এখানকার লোকেরা বেশি রাত জাগে না। খাওয়া দাওয়া সেরে বোধহয় সব শুয়েও পড়েছে। একটা অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু সেটাই বড় ভালো লাগছে। এই অন্ধকারের মধ্যেও কালো ছায়ার মতো পাহাড়গুলো বেশ বোঝা যাচ্ছে। ধীরে ধীরে যে কত উঁচুতে উঠে যাচ্ছি সেটাও ক্রমশ বুঝতে পারছি। এভাবেই প্রায় 2.5 ঘন্টা চলার পর হঠাৎ যেন সামনের এক পাহাড়ে আলোকমালার সজ্জা। বুঝতে সময় লাগলো না যে এটাই শৈল শহর সিমলা। সিমলাতে এখন ওয়েদার হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। এই হাফ জামায় কিন্তু একদমই মানাচ্ছে না, মারাত্মক ঠান্ডা লাগছে, একদম কনকনে ঠান্ডা। কিন্তু কিচ্ছু করার নেই, জ্যাকেট ফ্যাকেট সোয়েটার সব একদম রাকসাকের ভেতরে ঢোকানো। হোটেলে যখন ঢুকছি তখন ঘড়িতে বাজে রাত 12টা। হোটেল চত্বরটা তখন একেবারে নিঝুম। আমরা যে প্যাকেজটায় এসেছি সেটা হলো ডিলাক্স প্যাকেজ। এই ডিলাক্স প্যাকেজে তোমরা সিমলায় পেয়ে যাবে হোটেল রাজদূতের মতো এরকম সুসজ্জিত বিলাসবহুল হোটেল, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং রুফটপে এরকম একটা দুর্দান্ত হাই ক্লাস রেস্টুরেন্ট। ডিনার আমাদের প্যাকেজেই অন্তর্ভুক্ত ছিল। মেনুতে ছিল ভাত, ডাল মাখানি, চিকেন মশালা, মিক্সড ভেজ ও স্যালাড। আচ্ছা, খেয়ে দিয়ে আসলাম, রাত বাজে 2টো। এবার খেয়ে দিয়ে এসে শুতে যাবই, লাইটটা অফ করতে গেছি, একটা মারাত্মক জিনিস দেখলাম, তাই ওটা আর না দেখিয়ে পারছি না। আসলাম রুমে, ঠিক আছে, এসে জাস্ট শুতে যাবো। এই রুমটা একেবারে আমার পার্সোনাল রুম, একাই থাকছি এই ডবল বেডরুমে। জাস্ট শুতে যাব, লাইটটা অফ করলাম,
করে জানলা দিয়ে এই ভিউ। ওরে ভাই রে ভাই ভাই, এন্টায়ার সিমলা সিটিটা দেখা যাচ্ছে। আর আজকে হচ্ছে জ্যোৎস্না রাত, আকাশটা কি সুন্দর হয়ে আছে এবং তার তলায় শহরটাকে দেখে মনে হচ্ছে যেন আকাশের অসংখ্য নক্ষত্রের মতন, যেন অনেক তারা জ্বলছে সারা আকাশ জুড়ে। পরের দিন সকালে ভিউটা আসলে কেমন বোঝা গেল। উদার নীল আকাশ এবং তার তলে ঘন পাইন বনে ঘেরা সবুজ পাহাড়, এবং এই দুর্ধর্ষ ভিউ দেখতে দেখতে রুফটপ রেস্টুরেন্টে বসে আমরা করলাম ব্রেকফাস্ট। মেনুতে ছিল আলু পরোটা, মাখন ও আচার। এই ব্রেকফাস্ট কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। সেই দিন ছিল হোলি। জীবনে এত সুন্দর হোলি বোধহয় আগে কখনো খেলিনি। সামনে সুন্দর পাহাড়ের ভিউ, নির্জন পাহাড়ি রাস্তা এবং তার মাঝে 5 বন্ধুতে মিলে ছোট্ট করে দোল উৎসব পালন করলাম। তারপর মুখ হাত পা ধুয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সিমলা শহর সাইট সিন করতে। পুরো প্রেশারাইজড ফিল হচ্ছে রে, কেমন একটা মানে আত্মা, মন, লাংস, হার্ট সব প্রেশারাইজড। তাহলে আমরা যখন প্যারাগ্লাইডিং এ গেছিলাম না, এরকম রাস্তা প্রথমবার ভিবরি নিয়ে আসবো। সামনে একটা বসা কিন্তু ড্রাইভিংটা কিন্তু এর জন্য আলাদা থাকা উচিত। লাইনের থেকে কঠিন, ইজি কি বলছিস? সরি কঠিন। সিমলার রাস্তাঘাট দার্জিলিংয়ের মতোই ভীষণ খারাপ। ঘন পাইন বনের মধ্যে দিয়ে সরু পাহাড়ি রাস্তা ক্রমশ উপরের দিকে উঠছে। এত উঁচুতে উঠতে যে গাড়িটার কষ্ট হচ্ছে সেটা বেশ বোঝা যাচ্ছে ইঞ্জিনের গর্জনটা শুনে। যেখানে যাচ্ছি সেটা সিমলার সব থেকে উঁচু জায়গা। কিন্তু কি রয়েছে এত উঁচুতে? রয়েছে একটা হনুমান মন্দির, যা জাখু মন্দির নামে বিখ্যাত। এখানে রয়েছে 108 ফুট লম্বা বিশ্বের সব থেকে বড় হনুমানজির মূর্তি। বলা হয় ত্রেতা যুগে লক্ষণের জীবন বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি খুঁজতে বেরিয়ে এই পাহাড়ের উপরেই বিশ্রাম করেছিলেন হনুমানজি। কাজেই এই মন্দির বহু পুরনো এবং জাগ্রত। জয় শ্রীরাম। এরকম করে যায় শ্রীরাম। জয় জয় সিয়ারাম। সেই দিন হোলি ছিল বলে সরকারি আপিসগুলো বন্ধ ছিল। কাজেই ভাইস রিগাল লজ, আর্মি মিউজিয়ামের মতো সরকারি দফতরগুলো দেখতে পেলাম না। এছাড়া সিমলায় তোমরা কুফরিও ঘুরে আসতে পারো। অপূর্ব একটা ভিউ পয়েন্ট রয়েছে। হর্স রাইডিংও করতে পারবে ওখানে। আমি গেলাম না, কারণ আগে বহুবার গেছি। এছাড়া সেদিন আর দেখার বিশেষ কিছু ছিল না। সন্ধেবেলা যখন আবার তারার মতো টিমটিম করে জ্বলে উঠল সিমলা শহর, আমি বেরিয়ে পড়লাম মল রোডের উদ্দেশ্যে। কিন্তু সেখানেও ব্যাড লাক। হোলির কারণে মল রোডও শুনশান, দোকানপাট বন্ধ। কি আর করা, মল রোড থেকে কিছুটা এগিয়েই পৌঁছলাম দ্য রিজ। এখানে তোমরা দেখতে পাবে এই দুর্ধর্ষ ব্রিটিশ আমলের সরকারি আপিস এবং এছাড়াও সেই বিখ্যাত চার্চ যা 3 ইডিয়টস সিনেমায় দেখানো হয়েছিল। এরপর আবারও একটা খাড়া পথ ধরে চললাম সিমলার ব্যান্টনি হিলের টপে। সেখানেই রয়েছে 180 বছর পুরনো সেই ঐতিহাসিক সিমলা কালীবাড়ি, বাঙালির জন্যে যেটা একটা আবেগ।
এই মন্দিরের প্রতিষ্ঠাতাও ছিলেন একজন বাঙালি এবং আজকেও সম্পূর্ণ বাঙালিরাই এর পরিচালনা করে। হনুমান মন্দিরটি যেরকম জাখু হিলের টপে, সেরকম কালী মন্দিরটি ব্যান্টনি হিলের টপে। গোটা শহরটাই এখান থেকে দেখা যায়। মানে সিরিয়াসলি বলছি, লাংসে সেই লেভেলের দম না থাকলে কিন্তু বিরাট টাফ, অনেকটা হাইট। মানে সেই কোন নিচে আমাদের হোটেলটা, সেখান থেকে এতটা কিন্তু আমি পুরো হেঁটে উঠলাম। কিন্তু এভরি টাইম আমি এতটা কষ্ট হলেও, লাংস ফেটে গেলেও হেঁটে আসি। তার কারণ হচ্ছে মায়ের কাছে আসছি। সুতরাং যতটাই কষ্ট হোক, সব কিছু সয়ে নেওয়ার ক্ষমতা অলরেডি চলে আসে, একটা অন্যরকম শক্তি কাজ করে। আমি বহুবার সিমলা এসেছি এবং এত বছর যেই হোটেলটায় থাকতাম সেটা হচ্ছে এই হোটেলটা। এই যে সবুজ সবুজ সেডালা, প্রচুর এই যে টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে হোটেল গুলমার্গ। এখানেই থাকতাম। আর এইবার যে হোটেলটায় থাকছি সেটা হচ্ছে ওই যে লাল বোর্ডটা দেখা যাচ্ছে, হোটেলের রাজদূত দেখাচ্ছে জুম করে। এই যে এটা হচ্ছে আমার এখন কারেন্ট হোটেল। সেখান থেকে কতটা ওপরে। এরপর হোটেলে এসে ডিনার করলাম ভাত, ডাল, মিক্সড ভেজ এবং চিকেন কারি দিয়ে। ডিনার প্যাকেজের মধ্যেই ছিল। 15ই মার্চ 2025 আমাদের ট্যুরের তৃতীয় সকাল। সিমলার পর্ব শেষ করে আমরা এবারে এগিয়ে চললাম কাসলের উদ্দেশ্যে। সিমলা থেকে দূরত্ব প্রায় 225 কিলোমিটার। টান গেলে 7 ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভব, তবে খাওয়া দাওয়া, টয়লেট ব্রেক দিয়ে 9 ঘন্টা মতো লেগেই যায়। সেদিন সকাল থেকেই আকাশটা ছিল মেঘলা, ঠান্ডাটা তাই আরও মারাত্মক লাগছিল। শীত পরবর্তী এই মরশুমে রুক্ষতায় মোড়া ছিল চারিপাশ। সব থেকে অবাক করা কাণ্ড ছিল যে জায়গায় জায়গায় দেখতে পেলাম পলাশ ফুল। পলাশ এমনিতে শুষ্ক আবহাওয়াতেই হয়, এই বসন্তকালেই তার দেখা পাওয়া যায়। কিন্তু পুরুলিয়ার পলাশ যে হিমালয়ে পাড়ি দেবে, এটা জীবনেও ভাবতে পারিনি। সিমলা থেকে কাসাল মানালি যাওয়ার রাস্তাটা অনবদ্য লাগে। তোমাদের মনেই হবে না এটা পাহাড়ি রাস্তা। এখানে পাহাড়ের মাঝে ভ্যালি এতটাই প্রশস্ত যে মনে হবে সমতল ভূমি দিয়ে হাইওয়ে ছুটছে। এবং এছাড়াও জায়গায় জায়গায় বড় বড় সুড়ঙ্গ দিয়ে পাহাড় ভেদ করে চলে গেছে এই হাইওয়ে, যার ফলে কাসাল মানালি পৌঁছানো এখন অনেক সুবিধে হয়ে গেছে। মাঝপথে আমরা দাঁড়ালাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট, ডিনার অন্তর্ভুক্ত থাকলেও লাঞ্চ কিন্তু অন্তর্ভুক্ত নেই। কাজেই এই রেস্টুরেন্টে আমরা যা যা খাওয়া দাওয়া করলাম সবটাই কিন্তু নিজস্ব খরচে। আর এটা হচ্ছে আমাদের ওই রেস্টুরেন্টটার ব্যালকনি থেকে ভিউ। কি সুন্দর পাহাড়ের ভিউ। আর সামনে দিয়ে আবার যাচ্ছে বিয়াস নদী। এটাই কিন্তু বিয়াস নদী। দেখে হয়তো মনে হচ্ছে জল একদমই নেই, তার কারণটাও বলে দিচ্ছি। কারণ সামনে গিয়ে এদিকেই যে নদী চলে যাচ্ছে, এদিকে সামনে একটা ড্যাম আছে, পান্ডো ড্যাম বলে একটা ড্যাম আছে, যেটা আমাদের স্পট, যেখানে আমরা একটু পরেই দাঁড়াবো। ওখানে কিন্তু নদীর জলটাকে আটকে রেখেছে, তাই এদিকে জলটা কম। রাস্তার ওপারে ওই যে কটেজ টাইপ রেস্টুরেন্টটা দেখছো, এর আগে যতবার মানালি এসেছি ওখানেই দুপুরের খাওয়া দাওয়া করেছি। লাঞ্চ সেরে সবে বেরিয়েছি, পাহাড় আর নদীর এমন এক দৃশ্য চোখে পড়ল যে গাড়ির চাকা থমকে গেল। একটু আগেই যে ড্যামটার কথা বলছিলাম, এটাই সেই পান্ডো ড্যামের পেছনের দিকটা। ড্যামের কারণে বাধাপ্রাপ্ত বিয়াস কিন্তু এখানে বেশ গভীর। তোমরা এখানে রোপওয়েতে চেপে ভিউটা আরো ভালোভাবে আস্বাদন করতে পারবে। অপূর্ব লোকেশন, অপূর্ব লোকেশন। লোকেশনটা এক্স্যাক্টলি হচ্ছে পান্ডো ড্যাম। আগেই বলছিলাম যে পান্ডো ড্যামের সামনে আমরা দাঁড়াবো, এটা আমাদের ট্যুরিস্ট স্পটেই আছে। এই যে বৃষ্টি পড়ছে, অলরেডি বৃষ্টি পড়ছে ভাই, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তোমরা শুনতে পাচ্ছ মেঘ ডাকছে, কিন্তু ঘন মেঘ করে এসছে আকাশ। এখন মানে আকাশ ভেঙে বৃষ্টি নামবে। এই লোয়ার লেভেলেই যদি বৃষ্টি হয়, যে বৃষ্টি পড়ছে অলরেডি, এখানে বৃষ্টি হওয়া মানেই কিন্তু মানালি কাসলে স্নোফলের হাই চান্স। ইনফ্যাক্ট আজকে গুগলে কিন্তু
কাসলে রাতের বেলা স্নোফল দেখাচ্ছে, যেটা এখানে বৃষ্টি হয়ে নামছে ওইখানে ঠান্ডায় কিন্তু সেটা আর বৃষ্টি হয়ে নামবে না, স্নো হয়ে নামবে। তবে এরপর ওয়েদার এমন বিগড়ালো যে আমাদের আর এই অপূর্ব ভিউটা বেশিক্ষণ ধরে আস্বাদন করা হলো না। যদিও সকাল থেকেই আকাশের মুখ ছিল গোমরা, এবারে আর সে চেপে রাখতে পারল না। একই মার্চ মাসে হিমাচলে প্রচণ্ড ঠান্ডা, তার উপর সকাল থেকে একবারও মেলেনি রোদের উষ্ণতা। এর সাথে এখন আবার যোগ দিল বৃষ্টি। গাড়ির বাইরে থাকা আর সম্ভব হলো না। গাড়ির ভিতরে এসে হিটারটা চালিয়ে বেশ আরামে বাইরের এই ঝড় বৃষ্টির ওয়েদারটা দেখতে থাকলাম। এরকম ওয়েদার আমাদের কলকাতায় তো কতই দেখি, কিন্তু এইখানে কেমন যেন একটা ভয়ানক লাগছে দেখতে। ঘড়িতে তখন সন্ধ্যে 6:30। রাস্তার পাশে দেখা দিল গায়ে কাটা দেওয়া এক দৃশ্য। দুই পাহাড়ের মাঝে সুপ্রশস্ত একটা ভ্যালি, গোটা বিশ্বে যা কুলু ভ্যালি নামে বিখ্যাত। এবং ভ্যালিতে যে শহরটা দেখা যাচ্ছে সেটা হিমাচল প্রদেশের ভুন্তার শহর। কুল্লু মানালি এয়ারপোর্টটা কিন্তু এই শহরেই অবস্থিত। ভুন্তার থেকেই মানালি আর কাসলের রাস্তা আলাদা হয়ে যায়। মানালির রাস্তা ভালো হলেও কাসলের রাস্তা অতীব জঘন্য। তার উপর এই ঝড় বৃষ্টিতে কি হাল হয়েছে দেখো। কাসল পৌঁছতেই আমাদের বেজে গেল প্রায় রাত 8:30। তখনও অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। সারাদিন জার্নির একটা ক্লান্তি ভাব ছিলই, কিন্তু হোটেলের রূপ দেখে মনটা চাঙ্গা হয়ে গেল। দুর্ধর্ষ হোটেল দিয়েছে এজেন্সি। হোটেলের নাম রিভার গার্ডেন কাসল। আবারও তোমাদের জানিয়ে রাখি, আমরা এই সিমলা কাসল মানালি ট্যুরটা করছি ট্যুর পিকার্স নামক এক এজেন্সির সাথে, যারা সিমলা মানালি ট্যুরে রীতিমতো চ্যাম্পিয়ন। আর এবার মেন যেটা কাসলের মজার ব্যাপার সেটা হচ্ছে এই নদীর পাশেই সুন্দর এরকম তাঁবু খাটানো, যার তলায় বসে কিন্তু ডিনার করা যেতে পারে, প্লাস বন্ধু বান্ধবদের সাথে পার্টি মস্তি সব করা যেতে পারে। কারণ পরপর কিন্তু এরকম তাঁবু রয়েছে। ওখানে কিন্তু একদল বন্ধুরা কিন্তু ড্রিঙ্কস পার্টি করছে। এবং দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই কখন থেকে, মানে এখনও অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এরম একটা মানে ঠান্ডার জায়গায় এরম টানা বৃষ্টি হলে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায় পুরো জায়গাটা। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। ডালটা দেখেই বোঝা যাচ্ছে অপূর্ব একটা ডাল দিয়েছে, সাথে পনির দিয়েছে, মিক্সড ভেজের মধ্যে পনির রয়েছে। আর চিকেনটা তো দেখেই বোঝা যাচ্ছে সুপার টেস্টি। সাথে এখানে ভাত রয়েছে, রুটিও আছে। ওরে বাপরে বাপ, বলার মতন না, প্রচন্ড ঠান্ডা। আরে বাপরে বাপ, পুরো বৃষ্টি হচ্ছে এখানে। এই যে এসব জায়গায় এখনো বৃষ্টি হচ্ছে। ডিনার আমাদের প্যাকেজেই অন্তর্ভুক্ত ছিল এবং খাবারের স্বাদ এত মারাত্মক ছিল যে হাজার তারিফ করলেও তা কম করা হবে। পরের দিন সকালে উঠে ব্যালকনিতে গিয়েই হৃদয়টা থমকে গেল। হোটেলের একদম সামনেই তুষার মণ্ডিত হিমালয় পর্বতশৃঙ্গ। গতকাল রাতে যে একেবারে ফ্রেশ স্নোফল হয়েছে তা স্পষ্ট, এবং ওই বরফের গা বেয়ে ছুটে আসা হিমেল হাওয়া পরিবেশটা আরও ঠান্ডা কনকনে করে তুলছে। দিনের আলোয় এখন নদীটাও দেখা যাচ্ছে, তবে নদীতে তেমন স্রোত নেই। স্রোত থাকলে নদীর পাড়ের এই রিসোর্টে থাকতে আরও মজা লাগবে। আজ সকালে ব্রেকফাস্টে নিয়েছি গরম গরম ম্যাগি, তবে অপশানে লুচি তরকারি ও আলুর পরোটাও ছিল। গান ভুলে গেছি, পাগল হয়ে যাচ্ছি আনন্দে ভাই। এই লোকেশন, এই ভিউ, পাগলা হয়ে যাচ্ছে আনন্দে। এটা হচ্ছে একটা ছোট বিড়ালের বাচ্চা, সে এখন এরকম করে বেড়াচ্ছে পাগলের মতো। আর আমাদের গাড়িও ব্যাক করছে। কালকে রাতেই এসে পৌঁছেছিলাম কাসলে এবং সকাল হতে না হতেই আমাদের বেরোতে হচ্ছে।
একটাই নাইট স্টে ছিল। ও মা, আমাকে মেরো না। এটা ছিল আমাদের হোটেল রিভার গার্ডেন কাসল। আর আজকে হচ্ছে আমাদের ট্যুরের ডে 4। এই 4 নম্বর দিনে আমরা কাসলকে টাটা বাই বাই জানিয়ে চলে যাব হচ্ছে মানালির দিকে, ঠিক আছে? কিন্তু মানালি যাওয়ার পথেই আমাদের বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে যেখানে আমরা সাইট সিন করবো, লাইক মানিকার্ডান রয়েছে। তো মানিকার্ডান কাসলের একদম পাশেই এখানে আমরা কুল্লু যাব, সেখানে সল ফ্যাক্টরি আছে, সল ফ্যাক্টরি ভিজিট করব। দেন রাফটিং পয়েন্টে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, বৈষ্ণোদেবীর একটা মন্দির রয়েছে কুল্লুতে, সেটাও দেখব। এইসব দেখতে দেখতে আমরা চলে যাব আজকে মানালি। এরপর সকালের জল খাবার খেয়েই আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম মণিকরণের উদ্দেশ্যে। মণিকরণ কাসলের কাছেই অবস্থিত। এটি মূলত বিখ্যাত উষ্ণ প্রস্রবণের জন্য। পার্বতী নদীর এই বরফ গলা ঠান্ডা জল যখন পাহাড়ের ফাটল দিয়ে ভূগর্ভে প্রবেশ করে, তখন তা লাভার সংস্পর্শে এসে ফুটন্ত গরম হয়ে আবার মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। এই জলে তাই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সালফার, সিলিকার মতো আরও নানান খনিজ পদার্থ থাকে, যা নানান ব্যাধি সারাতে সাহায্য করে। প্রাকৃতিক এই ঔষধিকে ঈশ্বরের দান মনে করে মানুষ ঐতিহাসিক কাল থেকেই মণিকরণকে পুজো করে আসছে। এই কুল্লুতেই এরপর আমাদের নিয়ে যাওয়া হলো রিভার র্যাফটিং পয়েন্টে। আমি বাদে সবারই ভীষণ ইচ্ছা ছিল এই অ্যাডভেঞ্চার স্পোর্টসটা করার। তবে আকাশ এমন কালো করে এলো আর নদীও এত উত্তাল দেখে কেউই আর যেতে চাইল না। মনে মনে বললাম, বাঁচা গেল। ওয়েদারটা খারাপ হতে হতে এমন হলো যে এখন পুরো অঝরে বৃষ্টি হচ্ছে। আমরা একটা শেডের তলায় বসে আছি আর খাচ্ছি গরম গরম কফি। কারেন্টলি আমরা রয়েছি হচ্ছে কাসল আর মানালির একদম মাঝামাঝি। কুলুর থেকে জাস্ট একটু এগিয়ে এসেছি মানালির দিকে। তো এবারে আমরা দাঁড়িয়েছি একটা শালের ফ্যাক্টরিতে। এই হচ্ছে ওয়েদারের অবস্থা, ওয়েদার খারাপ। দেখা 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 কি নিয়েছিস দেখা, কয়েকটা এরকম পঞ্চু নিয়েছে। কি করে পড়ে ভাই এটা? ও মাই গড, পড়া হয়ে গেল। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ওটা সামনে থাকবে তো। মানালিতে যখন আমরা পৌঁছলাম তখন সন্ধে নেমে গেছে। এখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল হোটেল সাবা ইন মানালিতে। এই গোটা ট্যুরের সব থেকে দুর্ধর্ষ হোটেল ছিল এই মানালির হোটেলটা। এরকম প্রিমিয়াম 3 স্টার হোটেল যে এই সস্তার বাজেট ট্যুরে ভাগ্যে জুটবে আমি কল্পনাও করতে পারিনি। এর জন্য আমাদের ট্যুর এজেন্সি ট্যুর পিকার্সকে অসংখ্য ধন্যবাদ। ডিলাক্স প্যাকেজ বুক করলে তোমরাও মানালিতে পেয়ে যাবে এরকম 3 স্টার হোটেল। এখানে তোমাদের জানিয়ে রাখি,
আমরা যেই ট্যুর এজেন্সির মাধ্যমে এই সিমলা মানালি ট্যুরটা করছি তার নাম হলো ট্যুর পিকার্স। শুধু সিমলা মানালি নয়, সারা দেশ জুড়ে নানান জায়গায় ট্যুর করায় এই ট্রাভেল কোম্পানি। যোগাযোগ করতে কল করুন 7501757169 এই ফোন নম্বরে। যাই হোক, এরপর আমরা ডিনার করতে চলে গেলাম হোটেলের ডাইনিং হলে, এবং বলাই বাহুল্য সেটাও ছিল একদম হাই ফাই ল্যাভিশ কোয়ালিটির। রাতের মেনুতেও ছিল একই রকম খাবার, ভাত, ডাল, সবজি আর চিকেন। তবে এই হোটেলের খাবারের স্বাদ অ্যাভারেজ, আহামরি কিছু না। 17 মার্চ 2025 আমাদের ট্যুরের সব থেকে প্রতীক্ষিত দিন, কারণ আজ আমরা যাব সেই স্বপ্নের বরফের দেশে। সকালবেলা জানালার পর্দা সরাতেই মানালি শহরকে দেখলাম ঘিরে রেখেছে শ্বেত শুভ্র হিমালয়। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়গুলো, একটু পরে আমরা ওখানেই যাব, ওখানেই রোটাং। আজ সকালে ব্রেকফাস্টের আয়োজন ছিল বুফে সিস্টেমে। পরোটা, আলুর তরকারি, উপমা, ব্রেড, বাটার, জ্যাম, অনেক কিছুই ছিল। সব কিছুই অল্প অল্প খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রোটাংয়ের উদ্দেশ্যে। দূরে ওই যে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানেই রোটাং। এই মার্চ মাস হলো বরফের সিজন, কাজেই বিপুল সংখ্যক ট্যুরিস্ট এসেছে গোটা দেশ থেকে। সকাল থেকেই হাজারে হাজারে গাড়ি ছুটেছে রোটাংয়ের উদ্দেশ্যে। আর এদিকে আমাদের বেরোতে এতটাই দেরি হয়ে গেছে যে এখন বিশাল গাড়ির লাইন লেগে গেছে। এই ও মাই গড, এই তুলো পড়ে আছে মনে হচ্ছে কটন ক্যান্ডি। মাই গড, পাগল হয়ে গেছে। যেখানে কটন ক্যান্ডির মতন ভেজা ভেজা তুলো পড়ে আছে। যেটি বরফ দেখেছিল আজকে রিয়েল আমার পেছনে বসা মেয়েটা এই যে নীল নীল, ঠিক আছে, লাইফে ফার্স্ট টাইম বরফ দেখেছে। এই রাস্তার পাশে যে ময়লা বরফ থাকে সেগুলো দেখছে, এটা ভালো কইছি। ওগুলো দেখেই ওর এত এক্সাইটমেন্ট হচ্ছে, বলছে এটা কিরকম তুলোর মতন পড়ে আছে। ব্যাপারটা হচ্ছে পুরো এরকম সচিতা, ও মাই গড ও মাই গড ও মাই গড। এখনো নিচে মানে এখনো চারিপাশে কোনো বরফই নেই, শুধু ময়লা বরফগুলো পড়ে আছে। ওপরে গিয়ে যে কি দেখতে চলেছে, পুরো স্নো ল্যান্ড। আমাকে নেমে ছুঁয়ে দেখতে হবে এটা বরফ কিনা, পুরো মানে ভেজা তুলো। কি করে সম্ভব এটা? ফোমেও এরকম মানে যেটা দূর থেকে দেখি যে স্নো কেপ মাউন্টেন, ওটা নাকি ভাঙতে ভাঙতে আমাদের কাছে চলে এসেছে, মানে রাদার আমরা চলে গেছি। সোলাং ভ্যালি থেকে আমাদের গাড়ি বদল করতে হলো, কারণ সোলাংয়ের পর রাস্তায় এত বরফ যে সাধারণ গাড়ির পক্ষে সেই রাস্তায় চলা মুশকিল। একমাত্র 4x4 গাড়ির ছাড়পত্র রয়েছে এই রাস্তায় চলার। কাজেই 2000 টাকা দিয়ে আলাদা করে একটা মারুতি জিপসি আমাদের বুক করতে হলো রোটাং যাওয়ার জন্যে। এই খরচ কিন্তু প্যাকেজে অন্তর্ভুক্ত নেই। যাই হোক, এবারে দেখো তোমাদের সামনে যে বিশাল রেঞ্জটা দেখাচ্ছি, ওটা হিমালয়ের পীর পঞ্জাল রেঞ্জ, এবং ওই রেঞ্জের পিছনের দিকে রয়েছে লে লাদাখ ও লাহোল স্পিতি যাওয়ার রাস্তা। কিন্তু সেদিকে যেতে হলে তো তার আগে পাহাড়টা টপকাতে হবে। কাজেই পাহাড়টা টপকানোর জন্য যেই পথ তৈরি করা হয়েছিল সেটাই রোটাং পাস। তবে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে অমানসিক ঠান্ডায় প্রচুর মানুষ এই পথে প্রাণও হারিয়েছে, যেই কারণেই লোকাল লাদাখি ভাষায় রোটাংয়ের আসল অর্থ হল মৃতদেহের স্তূপ। এইসব এলাকায় যে কি ভয়ানক তুষারপাত হয় তা এই স্নো প্রোটেকশন শেল্টারগুলোকে দেখলেই বোঝা যায়। এগুলো তৈরি করা হয়েছে যাতে প্রবল তুষারপাতে কেউ যদি আটকে যায় তাহলে এর তলায় আশ্রয় নিতে পারে। রোটাং পাসে এত তুষারপাত হয় যে বছরের প্রায় অর্ধেক সময় তা বন্ধ থাকে, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মানালির সাথে লে লাদাখ ও লাহোল স্পিতির। এই সমস্যার সমাধান করতে অটল বিহারী বাজপেয়ী একটা টানেল তৈরি করার সিদ্ধান্ত নেন। 2002 সালে তার শিলান্যাস হয় এবং 2010 সালে তার নির্মাণ শুরু করে 2020 সালে তা চালু করা হয়, এবং বর্তমান নরেন্দ্র মোদী সরকার তার নাম দেয় অটল টানেল। এই 9 কিলোমিটার লম্বা টানেল রোটাং পাসের তলা দিয়ে
পাহাড় ভেদ করে এই বিশাল রেঞ্জ পার করে দেয় মাত্র 9 থেকে 10 মিনিটে, যার ফলে মানালি থেকে লাদাখ যাওয়ার পথ 46 কিলোমিটার কমে যায় এবং 4 থেকে 5 ঘন্টা সময় বাঁচে। এছাড়া সারা বছর এই টানেল দিয়ে যাতায়াত করা যায়, যার ফলে প্রবল তুষারপাতেও মানালি থেকে লাদাখ বা স্পিতি যাওয়ার রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয় না। তোমরা হয়তো ভাবছো রোটাং যাওয়ার নাম করে এ আমাদের কোথায় নিয়ে এলো। আরে বস, এটাও রোটাং, পাসটা রয়েছে পাহাড়ের উপরে। আমরা এলাম পাহাড় ভেদ করে টানেল দিয়ে। আর এই যে দেখো, টানেল থেকে বেরিয়েই বাঁ দিকের রাস্তা গেছে লাদাখের দিকে আর ডান দিকের রাস্তা গেছে স্পিতির দিকে। আসলে ব্যাপারটা হলো, রোটাং পাস খোলে ওই মে জুন মাসে, আবার বন্ধ হয়ে যায় নভেম্বরেই। কাজেই মার্চ মাসে বরফ দেখতে হলে আসতে হবে অটল টানেল সিসুর দিকে। তুই করতেটা কি চাইছিস এখানে? ভগবানের কাছে মাফি মাংছে যা যা পাপ করেছে নিয়ে গায়ে, মানে এর পাগলামিটা দেখো জাস্ট। আমরা কিছুক্ষণ আগে এই বরফ থেকে জল চুষেও খেয়েছি। আর এখানে সত্যি উঠলে এত পিপাসা পায়, এদিকে জল নেই কোথাও। ঠান্ডা ঠান্ডা থাকলে মানুষ এটা করে না। একদমই ঠান্ডা নেই, ঘাড়ে পিঠে, কিন্তু ও মানে এখন পারলে এসি চালায় নাকি। এই মায়াবী পৃথিবীতে আমরা 2 দিনের অতিথি। আজ আছি, কাল নেই। আর এই অল্প সময়টাও যে কখন কেটে যায় বোঝাই যায় না। সংসারের দায়িত্বভার সামলাতে সামলাতে চুলগুলো যে কখন পেকে যায় টেরই পাওয়া যায় না। কত মানুষ যে পৃথিবী ছেড়ে চলে যায় পৃথিবীর কত অমূল্য সম্পদ না দেখেই। কত দেহ যে পুড়ে ছাই হয়ে যায় বুকে ভ্রমণের কত স্বপ্ন নিয়ে। পাঁচ দিনের সিমলা মানালি ট্যুর যখন দিল্লি স্টেশনে এসে শেষ হলো, আমি সত্যি ইমোশনাল হয়ে পড়েছিলাম। শিয়ালদা রাজধানী, আমার এই ট্যুরের সারথি, আমায় আবার নিয়ে ছুট দিল কলকাতার উদ্দেশ্যে। এবারে আসি খরচের বিষয়টায়। তোমরা যদি 4 জনের একটা গ্রুপ আসো, তাহলে 2টো ডাবল বেড রুম এবং একটা 4 সিটার সুইফট ডিজায়ার গাড়ি নিয়ে ডিলাক্স প্যাকেজ উইদাউট ফুড পড়বে 33,000 টাকা 4 জনের জন্য, অর্থাৎ পার পারসন 8,250 টাকা করে। ডিলাক্স প্যাকেজ উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার পড়বে 42,000 টাকা 4 জনের জন্য, অর্থাৎ পার পারসন 10,500 টাকা করে। স্ট্যান্ডার্ড প্যাকেজ উইদাউট ফুড পড়বে 26,000 টাকা 4 জনের জন্য, অর্থাৎ পার পারসন 6,500 টাকা করে। স্ট্যান্ডার্ড প্যাকেজ উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার পড়বে 33,000 টাকা 4 জনের জন্য, অর্থাৎ পার পারসন 8,250 টাকা করে। আচ্ছা, গ্রুপের সাইজ বাড়লে কিন্তু খরচ আরও কমবে। তোমরা যদি 7 জনের একটা গ্রুপ আসো, তাহলে 3টে ডাবল বেডরুম এবং একটা 7 সিটার ইনোভা গাড়ি নিয়ে ডিলাক্স প্যাকেজ উইদাউট ফুড পড়বে 48,000 টাকা 7 জনের জন্য, মানে 6,850 টাকা পার পারসন। ডিলাক্স প্যাকেজ উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার পড়বে 71,000 টাকা 7 জনের জন্য, অর্থাৎ 10,150 টাকা পার পারসন। স্ট্যান্ডার্ড প্যাকেজ উইদাউট ফুড পড়বে 38,000 টাকা 7 জনের জন্য, অর্থাৎ 5,400 টাকা পার পারসন। আর স্ট্যান্ডার্ড প্যাকেজ উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার পড়বে 57,000 টাকা 7 জনের জন্য, অর্থাৎ 8,150 টাকা পার পারসন। এই সব বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ট্যুর পিকার্সকে 750-175-7169 এই ফোন নম্বরে।